জীবন দিয়ে দাও, তুমি মাকে টাকা দিতে পারবে, বাবাকে টাকা দিতে পারবে, তাহলে ভালো হয় না, ওকে গালি দিয়ে না, কারণ ওর সন্তানকে মানুষ বানায় নাই। একটা গার্মেন্টসের চাকরি করে ও বিয়ে করছে, বিয়ে করে ও সংসার পাচ্ছে, বাপ মাকে দেয় 500, আরেকজন মাকে দেয় 200, বিয়েটা আমি বাপ মাকে টাকা দিই। আজকে আমরা এত লক্ষ লক্ষ টাকা বেতন পাওয়ার পর মাকে যে মা টাকা আছে তো না রে বাবা, কোথায় দাঁড়া, কিছু তারপরে বিকাশ টাকা দেবেন না, কত দেই দিয়ে দেবো, কারণ দিতে পারবো না, কারণ আমার ছেলে পড়ে ইউনিভার্সিটিতে, মেয়ে পড়ে ইউনিভার্সিটিতে, বোর্ড খরচ, বাসা ভাড়া দেয় 30,000 টাকা, টাকা কমছে। তার মানে কেউই কাউকে টাকা দিতে পারে না। যদি আমরা সঠিকভাবে মানুষ হই তাহলে কিছুটা পারবো, যদি আমার অবস্থান থেকে আমার অবস্থান চেঞ্জ করি। অবস্থান চেঞ্জ না করার কারণে আমরা এর মূল কারণ কি, আমরা মানুষ হইতে পারি। আর এখনো যদি মানুষ হইতে না পারি, যে সময়টা আমি আসছি এরপর থেকে মানুষ হতে না পারি, আমি যদি এখনো ওই ঘৌরামির মধ্যে থেকে যাই, সামনের দিন হবে কোমর ভাঙ্গা রিক্সা চালানো, অথবা টেম্পো চালাতে হবে 70 বছর বয়সে, বাপ মা তো মরে যাবে, ছেলে মেয়ে যখন খাওয়াবে না অভিশাপ দিবা, কোনো কাজে লাগবে না। আজকে তুমি তোমার বাপ মা যেমন না খেয়ে জীবনযাপন করতেছে, আলহামদুলিল্লাহ তুমিও না খেয়ে জীবনযাপন করিবা, এটা দোয়া রইল। কেন দোয়া রইল? যদি তুমি এখনো ভাত চালানির মধ্যে থাকো, এখনো যদি মনুষ্যত্ব বোধ তোমার মধ্যে না আসে। আমি অভিশাপ দিই, যারা ওই যে ফ্যাক্টরি ভাঙে, লাইট ভাঙে, মারে, তোমাদের যদি কেউ জানাশোনা থাকে, আমার আজকের কথা মেয়েরা, আমি হয়তো বেঁচে থাকবো না, তোমরা যেহেতু বয়স কম বেঁচে থাকবা, ভিক্ষাও করে দিতে পারবে না। ঠিক, কারণ হলো একটা গার্মেন্ট যদি কোনো কারণবশত বন্ধ হয়, সেখানে 3,000-4,000 লোকের আহার নষ্ট হয়ে যায়। এর মধ্যে যে একজন অভিশাপ দেয় যে আজকে এই ফ্যাক্টরিটা বন্ধ হলো, এদের কারণে যার জন্য আমি একটা না খেয়ে রয়েছি, এই অভিশাপ সবার জন্য লাগবে। আজকে একটা ফ্যাক্টরি বন্ধ হওয়া মানে খালি আমি তো বন্ধ করলাম, ধাক্কা দিলাম, আমি 2,000 টাকা নিয়ে বেরোয় গেলাম, আমার শক্তি আছে, আমি আরো জায়গায় চাকরি করবো। যে মেয়েটা কোনো যোগ্যতাই ছিল না, টুক 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 করে ওখানে চলতেছিল, যে লোকটার অপারেটর বেতন এখন 15,000, কিন্তু কাজ করে 80 পিস, ও তো আর চাকরি থাকলো না, আর কোথাও চাকরি পাবে না। এই ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেল। এখানে একজন ধরো জয়েন করছে 2006 সালে, টুক 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 80 পিস পাইলে ওর বেতন পাইছে 15,000 না, বাড়তে বাড়তে এখন যে অন্য জায়গায় ইন্টারভিউ দিতে হয়, ও তো হেল্পারও নেবে না। প্রথম কথা হলো 35-30 বছর হলে চাকরিতে নেবে না, তারপর হলো হাই স্কুলে নেবে না, তাহলে ওই চাকরি পাইলো? তাহলে এই অভিশাপ তোমাকে লাগবে না? তোমাকে লাগতেছে। এই কারণে ডে বাই ডে আমাদের অধপতন হচ্ছে। রাস্তার মধ্যে এখন থেকে 6 মাস আগে আর 6 মাস পরে টেম্পু সিএনজি না নাকি অটো দেখবে ডাবল হয়েছে না? খেয়াল করে তোমাদের মস্তিষ্কে খেয়াল করে? অটো রিক্সা ডাবল না? কারণটা কি? কতদিন অনেকে চাকরি বাকরি ছাড়ছে, ছাড়ে নাই, চাকরি নাই, ছাড়লে তো ভালো, যোগ্যতা আছে, চাকরি ছাড়ে নাই, চাকরিতে চলে গেছে, মানে ব্ল্যাক লিস্ট। যতই তুমি বক্তৃতা মারো, যতই তুমি মিছিল করো, আমার বউকে যদি আমি না রাখি, কোন কোর্ট রাখতে পারবে? আমার বউকে আমি রাখবো, তালাক দিই। এখন বিচার দিল কোথায়? থানায়। আমার ধরে নিয়ে যাবে, ধরে নিয়ে কি করবে? কোর্টে চালান দিয়ে দেবে। কোর্টে চালান দিলে কি হবে? যে বলবে তোমার বউকে নিয়ে কেন সংসার করবে না, ভালো লাগে না, কোনো দোষ নাই, আমি বিয়ে করছি, আমি তালাক দেব। তাহলে বলতে হবে তালাক দিতে পারবো না, তাহলে ঠিক আছে, 1.5 টাকা দাও, ওকে টাকা দিলাম, খোদা হাফেজ। তার মানে আমি যদি না রাখি, কেউ রাখতে পারবে না। অর্থাৎ যতই মিছিল করো, যতই দাঙ্গা হাঙ্গামা করো, কারো স্থিরতা নাই। আজ পর্যন্ত যতগুলো লোক সরাসরি ফ্যাক্টরিতে আনরেস্টে জড়িত ছিল, কারো চাকরি আছে? তাহলে লাভ হলো, কারণ করলাম কার জন্য?
একবার কি মাথায় থাকে না যে আমি যে কাজটা বন্ধ করে ঘুষি দিলাম, করলাম কাজ না, আমার তো চাকরি নাই, আর যার জন্য করলাম তারা সত্যি কাজ করবে। তাহলে এই বুদ্ধিটা যতদিন আমাদের মধ্যে আসবে না, এই যে বললাম গাউড়া, এই ঘাউড়ামি যদি তোমার থাকে, চাকরি করবো, সুপারভাইজার আমার সাথে ঝাড়ি দেবে, বেতন কম দেবে, তাহলে মার। আমার কথা হলো, আজকে তোমরা যে এখানে আসছো, বেশি দরকার কার? কোম্পানি না তোমার? তোমার দরকার হচ্ছে না? আমরা বলে দিচ্ছি গাড়ি দিচ্ছি সর্বোচ্চ 2 মাস, 60 দিন। নিশ্চয়ই 60 দিনের জন্য চাকরিতে আসো নাই। তাহলে বাসা বাড়ি ভাঙ্গে চলে এখানে আসবা, এতদিনের সম্মতি, যেহেতু ভ্যাকসিন কাজ করছো, মোটামুটি ভাবে এলাকার সবার সাথে পরিচয় হয়েছে, নিজের বাড়ির ছেলে পরিচয়, সব ছেলে আসছো না? কারণটা কি? তাহলে চাকরিটা মালিকের দরকার, মালিকের কামলা দরকার। তোমরা সহ আমি হলাম কামলা, তুমি তো ছোট কামলা, আমি হলাম কি কন্ট্রাক্টর। কন্ট্রাক্টর 10 জন কামলা নিয়ে যায় না, তা আমি হলাম কন্ট্রাক্টর কামলা, কিন্তু আমিও তো কামলা, না হলে আমি এখন পেশাল করতেছি। আমার পেশাল পালনের কামলা, মুখ পেশা হকার আছে না, আমি হলাম মালিকের হকার। হকার হিসেবে নিচ্ছে তোমাকে আমি বলবো এইটা আমার বেতন, তোমাকে নিচে মেশিন চালাবা এই জন্য বেতন দিবে। সুপারভাইজারের নিচে রাখা, শুয়োর তারা না, মানে শুয়োর সব একটা, এই হলো রাখা। ওর কাম আছে, প্রোডাকশন দেয়, মেশিনে চালায়, তাহলে ওর রাখছে। সবাই যদি সুন্দরভাবে বসে, সুন্দরভাবে কাজ করে, যখন কাজ সেটা করবে সেটা করানো করবে। সুপারভাইজার রাখছে কিছুর জন্য, একটা কাজ আর এক জায়গায় দেওয়ার জন্য, আর একটা কাজ আর এক দেওয়ার জন্য, এই দিকটা ঠিক মতো আছে কিনা দেখার জন্য ও কাজ করবে। তার মানে এরাদেরকে রাখছে তোমার সাহায্যের জন্য। এখন ওদের চাপ আছে, ওরা মাঝে মাঝে কি করে, বলে হোক খেলা খায়া হোক, তোমার যখন খেলাটা তার 3 গুণ খেলা খায়া আছে। একটা সুপারভাইজার অনেক আছে, অনেককে জিজ্ঞেস করছে, এদের চাকরি করে এতদিন হয়ে গেল, সুপারভাইজার আমরা স্যার হতে পারতাম না, এত খেলা শুরু করতে। তোমাদের গোষ্ঠীর মধ্যে এক গোষ্ঠী আছে স্যাম্পল ম্যান, আছে নাকি কেউ? এর কেউ আসো? হ্যাঁ, আদু ভাই, আদু ভাইকে কোনোদিন কোনো রেসপন্সিবিলিটি নেবে না। এরা ইচ্ছা করলে অনেক বড় বড় বস হইতে হবে, কিন্তু খবর আছে, কারণ এই খেলা সহ্য করবে না, সে কারো ঝাড়ি শুনতে পছন্দ করে। এই জন্য ওরা স্যাম্পল ম্যান। স্যাম্পল যারা হয় তাদের সব কিছু দেখবা, ও কার ধারেও নাই পাশেও নাই, ও দিছেও সারাদিন পুরুর পুরো সেলাই করতে আছে। ওর ফ্যামিলি দিয়ে দেখো কোনো ঝগড়া নাই, ঝাঁটি নাই, কিচ্ছু নাই। এরা নিরীহ প্রকৃতির লোক, সামনেও দাঁড়ায় পিছনেও দাঁড়ায়। এরা কোনো বস হতে পারে, ওর বস হইতেও চায়। এটা আদু ভাই। আর আমরা যারা আছি কেউ সুযোগ পাই না, আর কেউ মানবিক কারণে, নিজের অবস্থার কারণে আমাদের সমস্যা। আমরা মানসিক ভাবে প্রস্তুত না, মানসিক ভাবে আমি যে একজন ওয়ার্কার, এটাকে আমরা ভেবে বসে অন্য কিছু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আলী রাদিয়াল্লাহু আনহু কাছে তো নাম শুনছো, আলী রাদিয়াল্লাহু আনহু একটা কথা বলছেন, সেই দিন পৃথিবী ধ্বংস হইবে যে সময় গরিবরা উচ্ছৃঙ্খল হইবে। যারা গরিব আছে তারা তো উচ্ছৃঙ্খল হইবে, সেই দিন পৃথিবী ধ্বংস হইবে বলে তোমরা মনে করবে। এটা একদম হাদিসের কথা। আজকের দিনে কিন্তু তাই হচ্ছে, যে কোন মালিক যেন আপনার ওই যে কি ডেলি একটা আছে না না বলে না, বিগ বস অথবা মাহমুদ দিলে মেবি বিগ বস মালিক কে নাই খেলে মাহমুদ ফ্যাশন। মাহমুদ ফ্যাশনের মালিককে এমন ভাবে মারছে, যদি আমাদের ছবি আছে, এটা পৃথিবীর নির্দিষ্ট ব্যক্তিরও কোনো কাজ হতে পারে না।
একজন মালিকের কি দোষ হতে পারে? মালিক ফ্যাক্টরি করে কি দোষ করেছে? আমাকে বুঝাও যে একটা মালিক একটা ফ্যাক্টরি কি দোষ করছে। ফ্যাক্টরি করছে সে বিজনেস করার জন্য, বিজনেস করার জন্য করে তার যে লাভ না হয়, তাহলে যদি বিজনেস সে করবে? যদি তুমি অপারেটরে আসছো, তোমার টার্গেট হলো 100 পিস, তার মানে 100 পিস টার্গেট কেন বলো তো দেখি? 100 পিস টার্গেট মানে কি হলো? কেন 100 পিস টার্গেট? কেন 200 না? কেন 50 না? যখন একটা গার্মেন্টস নেওয়া হয়, যখন একটা গার্মেন্টস বায়ারের কাছে নেওয়া হয়, তখন হিসাব করে কি? তখন হিসাব করে যে এই গার্মেন্টসটা সেলাই করতে কত টাকা খরচ হবে, কতদিন লাগবে এবং একটা অপারেটর কয়টা সেলাই করতে পারে। যখন হিসাব করা হয় যে 55 মেশিন দিয়ে এইটা 150 পিস সেলাই করতে পারবে পার ঘন্টায়, তখন আর হিসাব করে তাহলে দাম কত আসবে? সেলাইয়ের দাম যদি একটা লাইনের খরচ হয় সাপোজ 5 লাখ টাকা, তাহলে সারাদিন যদি 1,500 প্রোডাকশন করে, 1,500 যদি 5 লাখ ভাগ দেয়, তখন বায়ারকে বলে ঠিক আছে এর আমি $20 হলে করতে পারবো। $20 মানে গার্মেন্টসের কিন্তু একটা হিসাব হয় না, ডজন দিয়ে হয়, জানো? যখন কাজ নেওয়া হয় তখন আর ডজন দিয়ে, মানে 1 ডজনের দাম হলো $20। তাহলে আমরা $20 যদি আমরা একটু কাছাকাছি এসে $18 হিসাব করি তাহলে সুবিধা হবে। ম্যাক্সিমাম 5 পকেট যেতে পারো না, এটার মধ্যে তেমন কিছু নেই। 5 পকেট বলতে যা বোঝায় সেটা, এটা $18 সিএম নেওয়া। $18 সিএম মানে একটা গার্মেন্টসে কত? $1.5। $1.5 দাম কত? আজকের দিনে একটু বেশি, হ্যাঁ ধরো 119 টাকা, অর্থাৎ 120 টাকা ধরো, 120 টাকার অর্ধেক 80 টাকা, তাহলে কত? 180 টাকায় একটা প্যান্টের মজুরি। তাহলে তুমি দেখো, তুমি আজকের দিনে যে কাজগুলো করছো, তাহলে একটা মজুরি পরিপূর্ণ হয়েছে সবাই? একটা লাইনে 55 জন অপারেটর, ওভারঅল সব মিলে 80 জন লোক। 80 জনের মাসিক বেতন হিসাব করো, তোমার প্রোডাকশন হিসাব করো, মিলবে? মেলে। একটা সময় মিলতো। তো যাদের অ্যাপোরের ঘটনা বলি, যাদের ফ্যাক্টরিতে টার্গেট অনুযায়ী প্রোডাকশন হয় না, তারা একটা সময়ের পরে স্যালারি নিতে পারে। কারণ স্যালারি তোমরা জেনে থাকবা, স্যালারি কখনো মালিক তার টাকা দিয়ে দেয় না। মালিক কখনো টাকা খুঁজে দেখে না, চেহারা দেখে না। যেমন বেক্সিমকোর কথা যে বলো, বেক্সিমকোর প্রোডাকশন হোক আর না হোক টাকা দিতে পারছে। কেন পারছে বলো? আমি বেক্সিমকো দিয়ে আসলে তো বেক্সিমকো কেন দিতে পারছে? লোন মানে ও সাইডে টাকা দিচ্ছে ব্যাংকে, এই জন্য হাজার হাজার কোটি টাকা ব্যাংক তার কাছে পায়। কারণ তার স্ট্যাটাস বজায় রাখতে যে কারো টাকা হচ্ছে 6 মাস পরে, ওই যে স্টাফদের কারো দেয় 4 মাস পরে, তো ওয়ার্কারদের বেতন সে পারফেক্টলি দিয়ে গেছে। প্রোডাকশন হোক আর না হোক ওদিকে তাকায় না, কারণ তাকে একটা জানো শেল্টার, সরকার তাকে শেল্টার দিচ্ছে। যে একটা ফ্যাক্টরি, একটা লাইন, 5টা লাইন বা 2টা ফ্যাক্টরি দিয়ে চালায়, তার তৈরি করতে হয়, এটা বিক্রি করে। আর বিক্রি করে তো লোকাল বাজারে বিক্রি করা যায় না, বিক্রি করে কোথায়? বায়ার। তোমরা জানো যে একটা শিপমেন্ট হওয়ার পর কয়দিন করে টাকা পায়? 120 দিন লাগে একটা শিপমেন্ট হওয়ার পরে, 120 দিন পরে ওই টাকাটা পায়। মানে শিপমেন্ট যখন হয় সেইটার পরে 120 দিন অথবা 90 দিন, তারপরে ওই টাকাটা আসে। বুঝাচ্ছি কেন? কারণ দেশের অবস্থা ভালো না, এত এই যে ইন্টারনাল জিনিস বোঝাচ্ছে, ভবিষ্যৎ তোমাদের কাজে লাগবে, এটা আমার বলার কথা না তোমাদের। তাহলে 120 দিন পরে যে টাকা আসে, হঠাৎ করে 1 মাস কাজ করলাম, যে ফ্যাক্টরিতে 1 মাস কাজ হয়নি, এখন বলো তো যে টাকাটা তোমার বেতন দিতে কোথা থেকে? হ্যাঁ দিতে পারে, কারণ আর একটা ফ্যাক্টরির যদি সমস্যা না হয়, ওই টাকাটা আনার পরে সিস্টেম করে। আর যখনই তাদের 2টা ফ্যাক্টরিতে এরকম সমস্যা হয়েছে, সে বেতন দিতে পারবে না, তখন সে ব্যাংক থেকে ফোর্স লোন নিয়ে আসে। ব্যাংক বলে ফোর্স লোন মানে টাকা দেওয়াই লাগবে।
কারণ ওয়ার্কারের বেতন না দিলে আমার ঝামেলা আছে, আমার টাকা দেয়। আমি তখন টাকা কিভাবে দিব? যে আগামী মাসে যেটা শিপমেন্ট করবো সেটা কাগজ আছে না, বায়ার সাইন করছে, ব্যাংক সাইন করছে, ম্যানেজমেন্ট সাইন করছে, সাইন করে বলছে আগামী মাসে 10 তারিখের শিপমেন্ট হবে, এটা কনফার্ম। এই কাগজটা ব্যাংকের কাছে বেছে, যে দেখেন গ্রামে যখন লোন নেয় না, যে চুরি জমা দিয়া লোন নেয় না, বন্ধক দেয় না, এই ব্যাংকের কাছে মালিকের কাগজ বন্ধক করে। এই টাকাটা আর কোন, কারণ টাকাটা ঢুকবেই ব্যাংকে, কারণ মালিকের টাকা, গার্মেন্টসের টাকা কোনো হাতে আসে না, ব্যাংক টু ব্যাংক। ব্যাংকে আসলে আটকাই দিব, এই জন্য তাকে বেতনটা দেয়। এবং এই কারণে কিছু কিছু ব্যাংক যাদের সাথে ভালো সম্পর্ক, তারা ফ্যাক্টরি কম বেশি চললেও তারা বেতনটা দিতে পারে। আর যাদের এই প্রবলেমটা হয় তারা বেতনটা দিতে পারে না। ব্যাংক যখন খারাপ হয়ে যাবে, যখন ব্যাংক তাকে এলসি দেবে না, যখন তার এলসি প্রয়োগ করবে না, কারণ এক ভ্যাকসিনদের এলসি যে কেউ বিক্রি করতে যায়, কোনো ব্যাংক নেবে? কিন্তু এই মাসে পারবি না, আগামী মাসে পারবি না, তারপরে কি করবি বাবা জানে, টাকা দিয়ে ধরা খাবো, টাকা দিব না। এইভাবে আস্তে আস্তে আমাদের বাংলাদেশের আমদেশ যেটা বোঝায়, আমরা আমদেশ বলতে সবাই বুঝি, বুঝি না? রেস্ট মানে বসে থাকা, আরামদায়ক। আমদেশ মানে আমদেশ আসছে এই জায়গা থেকে। এই আমদেশ শুরু হয়েছে 2006 সালে। অনেকে হয়তো কম চাকরি করেন। 2006 সালে প্রথম আমদেশ হয় বাংলাদেশে, এবং বাংলাদেশের সকল গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়। এই কারণে বাংলাদেশ লেবার ল কি বলে? লেবার লর নাম কি? বাংলাদেশ লেবার ল কেউ বলতে পারবা? বাংলাদেশ শ্রম আইন 2006 বলে না? শ্রম আইন 2006 মানে হলো 2006 সালে এই আইনটা পাস হয়। মজুরি বোর্ড আজকে যেটা তোমার বলতেছো 5% বেতন পাবা, 9% বেতন পাবা, 15% বেতন চাবা, আমার এত পার্সেন্ট বাড়াইতে হবে, এই কথাটা আসছে 2006 সালে, তার আগে ছিল না। তখনই মজুরি বোর্ডটা তৈরি হয়। তখন মজুরি বোর্ড তৈরি করার পরে ওই সময় ফ্যাক্টরিতে, বাংলাদেশের ফ্যাক্টরি ছিল 6,500 ছোট বড় মিলে। এরপরে বেতন বলো কত সালে? 13 সালে। 13 চাকরি করতা 13 সালে দ্বিতীয় মজুরি বাড়ে। এই 13 সাল আর 6 সালের মধ্যে ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল 2000 ফ্যাক্টরি টোটালি ক্লোজ হয়ে গেল, থাকলো 4,500। 13 সাল থেকে হলো 18 সালে, রাইট? 18 সালে এসে এখন ফ্যাক্টরি হলো 2,500 বাংলাদেশে। এইবার এই যে থাকা হলো না 2 মাস, জুন জুলাই বা জুলাই থেকে আগস্ট হলো না, এখন থেকে 173টা ফ্যাক্টরি বন্ধ হয়েছে এখন পর্যন্ত। আগামী 6 মাসের মধ্যে মিনিমাম 500 ফ্যাক্টরি বন্ধ হবে। তাহলে বাংলাদেশ ফ্যাক্টরি থাকলো কয়টা? 2000। চাকরি কোথায় যাবে? কোন জায়গায় চাকরি খুঁজতে হবে? ফ্যাক্টরি না, চাকরি। এই জন্য আমি বলি, এই এতগুলো কথা বলার কারণ কি জানো? আমার কথা বলার, আমার পরিচয় দিছে আমি এই ফ্যাক্টরি কেউ না, আমি পুরো গ্রুপ অফ কোম্পানির ডাইরেক্টর। আমার এখানে সিট, আমার এটা সিট, আমি কর্পোরেট অফিসার। আপাতত আমি এখানে বসতেছি, যে সুযোগ হলো কথা বলা। যে ইন্টারনাল কথাগুলো বললাম, 10 জনের যে উপকার হয়, তাহলে আমি মনে করবো যে আমি সঠিক কথাটা বলতে পারছি। আমি এখন বলি, যারা চাকরি পাইছো, আজকে 2 টাকার নামাজ পড়বা, আল্লাহ আমারটা এমন একটা পন্থ বানাই দিলা যে আমি আর ভিক্ষা করি না। যদি কোনো কারণে চাকরিটা না হয়, একটা ফ্যাক্টরিতে চাকরি জয়েন করার পর তাকে বাদ দেওয়া হয় কেন? তোমাকে সেই গণকবাড়ি ইয়া থেকে গাড়িতে নিয়ে আসছে, একটা গাড়িতে 1.5 লাখ টাকা ভাড়া, তা তোমার পিছনে কত গেল? মাসে 3,000 টাকা। এত কিছু দেওয়ার পরে, আনার পরে তোমার 6 মাস পরে একদিন ডাকে নিয়ে এসে 10 টাকা মিনিট করে বসে সিগনেচার খায় না, সিগনেচার করে দিয়ে বের করে দেয়। কারণ
দোষ কার বলো? হ্যাঁ? কারণ তোমাকে বাদ দেওয়াই যদি লাগছে তো তুমি নিচ্ছই না তো। তাহলে এত রকমের কাহিনী করে সকাল থেকে এই পর্যন্ত তোমার সাথে কত রকমের কথা হয় তোমার নিচ্ছে, তাহলে তোমাকে বাদ দেওয়ার জন্য তাহলে বাদ দেয় কেন? তাহলে যখন বাদ দেওয়া হয় তখন তার দোষ। কালকে কলকারখানা অধিদপ্তর থেকে ঋণ দিচ্ছে একজন আনোয়ার সাহেব, নাম অনেকে চিনে থাকে। বলছে বস একটা ছেলে আমার কাছে কমপ্লেন নিয়ে আসছে, তা ও কি করে টেকা দেওয়া লাগবে। তবে যে কি ঘটনা? কয় যে না আমি অলরেডি অমুক টমুক দিছি, তারপর আপনার কইলাম। আমি যে কি বলে কি ঘটনা? বলে যে ও আপনার চাকরি করছিল ওখানে কি বাদ দিচ্ছে। আমি কয়দিন চাকরি করছে, বাদ দিলে তো টাকা দেওয়া হবে। বাদ দিলেও যতই হোক গার্মেন্টস সরকারকে বাদ দিলে আমি টাকা দিলে এরকম একটা কথা পাবো, যা পাওনা পাবে টাকা আমরা দিয়ে দেবো। তো না ওর ডিউটি করছে 3 দিন, 3 দিন ডিউটি করছে দিচ্ছে কলকারখানা অধিদপ্তর। তখন আপনি কি করেন? আমিও দিতে খাবো খাচ্ছি। তারপরেও কইলাম যে 3 দিন যে ডিউটিতে কাম আছে আমি কেবল দিয়ে দিই। পরে একটা খবর নিলাম এই ছেলে থানায় গেছে, আশুলিয়া থানা, যারা কেলেন করছে, আমাদের জয়েন করে বের করে দিচ্ছে। তো বলছে পুলিশ মনে হচ্ছে আরে কয়েকদিন সময় আনরেস্টের ব্যাপার ওয়ার্কার বের করেছে, পরে আমাদের ম্যানেজারকে ডাকছে, ম্যানেজার ভয়ে ভয়ে গেছে। তাই আমি তো দেখছি স্যার কি হয়েছে, তাহলে এই ছেলেকে বের করে দিচ্ছে। এই তুমি কয়দিন চাকরি করছো? 3 দিন। স্যার আমি 3 দিন চাকরি করছি। ফিরে যে এক পাশায় লাথি হারাম দাদা, 3 দিন চাকরি তো কাগজেই হয় না, তো বাদ নিল কেন? ও গেট পাস নিচে বাইরে গেল, এখন পরে ঘটনা শোনো। গেটের কাছে সিগনেচার কারণে সিকিউরিটি বলছে ভাই গেট পাস তোমার বসের সিগনেচার, তো তুমি সিগনেচার লিখলে তুমি গেট পাস নিয়ে বাইরে যাবে। ও গেটের সামনে সিরিয়া বলছে বালের চাকরি করতে হবে, কি বুঝলা? তাহলে ওটা লাগবে কও কার দোষ? হ্যাঁ, এখন যদি এই দোষ হয়, ওর তো প্রথমে সবাই পুলিশ মনে করছে আরে কয় কি বের করেছে ডাকো, এখানে কলকারখানাতে ডাক দিছে, মানে এমন ওয়ার্কারকে বার করে দিচ্ছে। তো ঘটনা কি? কোন মালিক বলে, মালিক তো চাকরি দেয়, মালিক বসে না, মালিক কাজও দেয়। আমিও চাকর, তুমিও চাকর, উনিও চাকর, কেউ বড় চাকর কেউ ছোট চাকর। সময়ের কারণে আসেন বড় চাকর, আমি কথা বলতে পারি, আমি গাড়িতে বেড়াই, আমি কোটটাই করি, তুমি সময়ের কারণে আজকে এখানে বসা। আজকে তুমি যেখানে বসা আল্লাহর অশেষ রহমতে আমি ওখানেও বসা। আমিও খালি গায়ে দিয়ে স্যান্ডেল ফ্লোরে ডিউটি করছি। আমি স্যান্ডেল পায়ে দিয়ে বসে দৌড়ে গেছিলাম, চাকরি জয়েন করছি বুঝিও না, গার্মেন্টস তো বুঝি না। স্যান্ডেল পায়ে দিয়ে নতুন তাও স্যান্ডেল, বাটা স্যান্ডেল কিনছি না, আমার কাছে তুমি কে? আমি আমার এখানে কেন পায়ের স্যান্ডেল কেন? মানে প্রথম গেছে পায়ের স্যান্ডেল। আমি স্যার এটা কি মামার বাড়ি? আমার রুমে পায়ের স্যান্ডেল দিয়ে ঢুকছো? এটা না আমি আমার কানে এখনো পার। এই কারণে আমার লাইফে আমি কোনো ওয়ার্কারকে দোষারোপ করি। আমার কাছে যদি কেউ সুপারভাইজার লাইসেন্স ইয়ে নিয়ে বিচার দেয়, আমি সস্তাসল সাপোর্ট করি ওয়ার্কার যারা কাজ করে। আর ওদেরকে বলি যে হারামজাদা তুই ভুলে গেছিস যে তুই এই মেশিন চালাইছিস, তুই ভুলে গেছিস যে তুইও আয়রন ফেলছিস। কারণ ওরা ভুলে গেছে আমি যেন বড় স্যার অর্ডার করি, কিন্তু ও 3 দিন আগে যে মেশিন চালাইছে ওটা কেন সুপারভাইজার, ওই 1 সপ্তাহ আগে মেশিন চালাইছে, ও বস হওয়ার আমার কথা শোনে না। আরে তো গায়ের গন্ধ না আগে যাবে, অর্ডার করে পৃথিবীতে কিছু করা যাবে। আমি যদি না করি তাহলে আমাকে কেউ করাইতে পারবে না। আমার জন্য এখন আমার কথা, দেশের অবস্থা এমন যে জায়গায় এসে দাঁড়াইছে, আমার জন্য আমার কষ্ট, কারো জন্য না। আর আমরা এখানে আমরা সস্তাসর একটা জিনিস ভুল করে থাকি গার্মেন্টসে, আমার ভাইকে মারলেন কেন, আমার ভাইকে বের করলেন কেন, বলো না? এখানে কেউ কি ভাই ব্রাদার আসছো? একজন আরেকজনকে চাকরি দিচ্ছে, একজন আরেকজন ইন্টারভিউ দিচ্ছে,
বেতন কি তোমাকে কেউ দেয় মালিক ছাড়া? তো তোমার ভাই হলো মালিক বলতে পারে আমার সব ছেলে, আমার ছেলে নেই, মালিক বলতে পারে আমি বেতন দিই। তা আমি কেমনে বলি আমার ভাই? সহপাঠী একসাথে কাজ করি, আমি বলতে পারি না তো। আমি চাকরি করি আমার জন্য, আমার বেতন আমি করি, আমি 120 পিস পাড়ি নিলে আমার বেতন 114,000, আমি ও 160 পিস পাড়ি নিলে ওর বেতন 15,500, ওর বেতন ও তুলে নেয়, তোমার বেতন তুমি তুলে না, আমার বেতন আমি তুলে নেই। তাহলে আমার কখনোই বলা যাবে না যে আমার ভাই। যারা এই পর্যন্ত আছে আমাদের ফ্যাক্টরিতে একটু স্ট্রিক্টলি কিছু কথা বলবো এখন, যেটা বললাম তো অ্যাওয়ারনেস, মানলে ভালো, না মানলে কিছু করার নাই, আমাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আগে যেখানে চাকরি করছিলেন না আমাদের চাকরির জায়গাটা একটু ভিন্ন, না হলে এত কথা বলার কথা ছিল না। আমার মতো লোক এই জায়গায় আসার কথা ছিল না, জিএম স্যারের মতো লোক এখানে আসার কথা না। আমাদের কমপ্লায়েন্স, ওয়েলফেয়ার, আই সবাই দেখা দাঁড়ানো কোনো ফ্যাক্টরি পাইছে বলে আমার মনে হয় না, আমার মনে হয় না। কারণ আমাদের ফ্যাক্টরির পলিসি হলো মালিক আমাদের খুব ভদ্র মানুষ, উনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, ওনার পুরো ফ্যামিলি হাজি ফ্যামিলির মানুষ, উনি কারো ক্ষতি চান না, নিজেরও ক্ষতি চান না। এই জন্য আমাদেরকে এতগুলা কথা বলতে হবে, কারণ পরবর্তীতে যেন তুমি দোষারোপ না হও, আমিও দোষারোপ না। সেটা হলো আমাদের কোম্পানিতে দেখো মোবাইল ব্যবহার করা নিষেধ, কেউ মোবাইল নিয়ে আসতে পারবে না। কারণ ফ্লোরের মধ্যে 4টা করে মোবাইল দেওয়া আছে, সেট দেওয়া আছে, যার ইচ্ছা সে কথা বলতে পারবে, যত ইচ্ছা সে কথা বলতে পারবে, যাকে ইচ্ছা সে কথা বলতে পারবে। কারোর নাম্বারটা বাড়িতে দিয়ে দেবে, বন্ধু বান্ধবকে দিয়ে দেবে, কারো যদি দরকার হয় ওখানে রিং দিবে, তাকে ডেকে দেবে, কিন্তু মোবাইল নিয়ে আসা যাবে। তাহলে এটা অনেকাংশে কঠোর নিয়ম, অনেকাংশে। যদি কারো মনে হয় যে এই নিয়মটা আমি মানি না, আমি পায়ে হাত ধরে বলবো আজকের পরে আর ফ্যাক্টরিতে আসার দরকার নেই। আমার ফ্যাক্টরি না চললেও কোনো সমস্যা নেই, হাতে না পায়ে হাতে বলবো, কারণ পরবর্তীতে বলবো আমাকে মোবাইল চালিয়ে দিতে হবে, আমরা শুনবো। আমাদের ফ্যাক্টরিতে সকালবেলা জাতীয় সঙ্গীত ইয়ে করা হয়, বাজানো হয়, এর মধ্যে ফ্যাক্টরিতে ইন করতে হয়। জাতীয় সঙ্গীতের পরে ইন হলে এখন হয়তো ঢুকতে দেওয়া হয়, হয়তো অদূর ভবিষ্যতে খুব শীঘ্রই আর ঢুকতে দেওয়া হবে, ফিল্টারে আছে। কারণ একটা আমরা সম্মান জানি, ছোটবেলায় কেউ করছি কেউ করিনি, দেশের সম্মানবোধ আমাদের নাই বললে চলে। তাহলে জাতীয় সঙ্গীতটা আমরা সবাই দাঁড়ে শুনতে পারি, এটুকু একটু কমপক্ষে দেশাত্মবোধটা তৈরি হবে, এই কারণে আমাদের এটা তৈরি করা। আমাদের এখানে অ্যাবসেন্ট যদি করো আমাদের কোনো আপত্তি নাই, বাবা অসুস্থ, মা অসুস্থ, বউ অসুস্থ, ছেলে অসুস্থ, বাবা মারা গেছে, ছেলে মারা গেছে, অমুক তুমি যেটাই হোক, তুমি অ্যাবসেন্ট করছো, কোনো আপত্তি নেই। কারণ তোমার চাকরি করে যাদেরকে পোষো তাদের যদি সমস্যা হয় তাহলে সেখানে তোমাকে যেতে হবে। পক্ষান্তরে তাদের চেয়ে চাকরিটা বড়, কারণ চাকরিটা করে ওদেরকে পোষো। কিন্তু যদি কেউ অসুস্থ হয়, হসপিটালে নিতে হবে, তাহলে কি তোমার চাকরিটা বলো? তখন তারা বলো, অবশ্যই তোমরা যাওয়া। কিন্তু দুইটা নিয়ম, একটা হলো প্রোডাকশন ফ্লোরের মধ্যে একজন অ্যাডমিন অফিসার আছে, তাদের নাম্বারটা সব জায়গায় ঝুলানো আছে, সেই নাম্বারে রিং দিয়ে বলবা যে স্যার বা ম্যাডাম, আমার নাম সোলাইমান, আমার কার্ড নাম্বার এত, আমার বাবা অসুস্থ, আমি আর্জেন্টলি বাড়ি চলে গেলাম, শেষ। তুমি আসলে ছুটি পাস হবে, এটা যদি অ্যাবসেন্ট হলো না তাহলে ছুটি দিয়ে গেল। আল্লাহ না করুক বাবা মারা গেছে, তোমার খবর তো দেন, তুমি ভাইও খবর দিছো, বোনকে খবর দিছো, কানতে কানতে বিদায় অবস্থা, তোর কি মনে হয় না যে বাবা মারা গেছে, আমার ভাইকে ফোন দিছি, খালাতো বোনকে ফোন দিছি, খালাকে ফোন দিছি, এটা বসকে ফোন দেওয়া যায় না? বসকেও তো দোয়া নেওয়া যায়, তাহলে বস একটা রিং দিয়ে বলো, এডমিনকে দরকার নাই, পিএম কে বলো, জিএম কে বলো, স্যার আমার বাবা মারা গেছে, আমি দোয়া রেখেছি, স্যার কেটে দাও, ছুটি পাস হবে। তাহলে তুমি যদি নোটিফিকেশন দাও অবশ্যই ছুটি পাস হবে। কিন্তু তুমি বাড়ি গেলে কোনো খবর নাই, 3 দিন পর আসলাম, কি হয়েছে, স্যার বাড়িতে কাজ ছিল, তাহলে এই ছুটিতে পাস হবে। আর ফ্লোরের মধ্যে অ্যাডমিন আছে সব সময়ের জন্য, তোমাদের ছুটির জন্য কারো কাছে যেতে হবে না,
যদি ছুটি নিয়ে যাও তাহলে ছুটির জন্য কারো কাছে যাইতে হবে না, শুধু লাইন সি অথবা সুপারভাইজার যদি সিগনেচার করে তোমার যেহেতু ছুটি নিয়ে যাবা, তাহলে আগে থেকে বলে রাখছো যে আমি অমুক ছুটিতে যাবো, তাহলে তাদের ছুটিতে সিগনেচার করলে আর কারো সিগনেচার লাগবে না, অ্যাডমিন অফিসারকে ছুটির দরখাস্ত দিয়ে বাড়ি চলে যেতে হবে। বুঝতে পারছি? আর অসুস্থ যদি হও তাহলে অসুস্থ হলে তাহলে কি হবে, অসুস্থ হতেই পারো, অসুস্থ হলে তো একটা লিঙ্ক দেওয়া যায়, তুমি এমন অসুস্থ যে তুমি লিঙ্ক দিতে পারো, তা বউকে বলতে পারো, মাকে বলতে পারো যে মা এই নাম্বারে লিঙ্ক দিয়ে বল যে আমি অসুস্থ, তাহলে আসলে ছুটি পাস হয়ে যাবে। অনেকে আছে আমাদের নিয়ম কি মেডিকেল কি চাই, 3 দিন যখন ছুটি কাটাচ্ছে অসুস্থতা তাহলে তোমার মেডিকেল সার্টিফিকেট দাও, আর আমি 15 দিন অসুস্থ থাকলে তো ডাক্তারের কাছে দেন আমি সার্টিফিকেট পাবো, যেটা ভুল বলে। আমি জ্বর আসছে রাতে, কিন্তু হঠাৎ করে জ্বর আসছে 103, আমি কি করছি, দুটো প্যারাসিটামল খাইছি, একটা ঘুষ নিছি, নিয়ে ঘুমাইছি ট্যাবলেট খাওয়া, তারপর 10টা বাজছে আমি স্কুল থেকে, তাহলে অসুস্থ ছিলাম, তাহলে আমার কাছে সার্টিফিকেট আছে, আমি যদি সার্টিফিকেট দাবি করি এখন এই জন্য ডিসপেন্সারি সার্টিফিকেট ব্যাসে 50 টাকা আমি লিখে দিয়েছি, ঠিক আছে, কেন ওয়ার্কার ছিলাম না, তো আমি দিয়েছি না। এখন আমাদের এখানে একটা কোনো সুযোগ নাই, তুমি যদি সত্যিকারে অসুস্থ থাকো আমি বলবো কখনোই মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা বললে তার সফলতা, ডাক্তারের কাছে যা বলবা যে ম্যাডাম আমি অসুস্থ ছিলাম, ডাক্তার বললো কি খাইছে, এটা ডাক্তার বুঝবে তুমি অসুস্থ ছিলেন, তাহলে ডাক্তার তোমার সার্টিফিকেট দিয়ে দেবে, তাহলে তোমার ছুটি পাস। আর একদিন যদি অসুস্থ হও তাহলে ডাক্তারের কাছে যেতে হবে না, তোমার অ্যাডমিন অফিসারকে বুঝাবা, যদিও বোঝে মিথ্যা কথা বলবো না দোকায়, কারণ কেউ শখ করে এখন আর প্রেম করার জন্য কেউ ছুটি নেয় না, কেউ প্রেম করার জন্য আর ডান্স আর হয় না, প্রেম আমি ঘরের মধ্যে করা, ঠিক আছে, আগে তো মাইয়া মানুষের পড়াইতে, হ্যাঁ, আর মাইয়া মানুষের পড়াইতে জ্ঞান পড়ানো লাগে, ইশারা দিলে এবার, হ্যাঁ, ওদের এত কাহিনী করা লাগে, হ্যাঁ, এমন ওই বুঝলেই বোঝা যায় যে হ্যাঁ ওদের এত প্রেম করার জন্য আর এত পড়ানোর জন্য করা লাগে, তাই বলবো ওই আমার সন্ধ্যা 7টার পর ছুটি, তারপরে যাবো, ঠিক আছে, ঠিক আছে, কারণ আগে তো পাহাড় আদা ছিলাম, কিন্তু পাহাড় আদা আমার বাড়ি রংপুর, মাইয়ের বাড়ি হলো দিনাজপুর, কেউ নাই পাহাড় আদা, রাতে ঘড়ি করে লিখে রাখবে, তাই না, এনার শিডিউল দেওয়া লাগে। অতএব এইভাবে তোমরা নিয়মটা করবা, তাহলে আমাদের কোম্পানিতে কোনো ঝামেলা নেই। আর একটা হলো যার যে অবস্থান থেকে তাকে অবস্থান, আমি যদি অপারেটর হই তাহলে আমি বস সুপার হয়ে যাই, লাইন শিপ তার বস, তারপরে ইয়া কি বলে ওর নাম পিএনজি আরো বস, তাহলে আমরা বসকে হলো মানবো হলো শিক্ষকের মতো, যদি আমি মানতে না পারি শিক্ষকের মতো তাহলে আমি ছাত্র ভালো, নিজেকে পরখ করতে পারবা যে আমি ভালো কিনা, এটা বস একটা কাজ করলে তোমার ভালো লাগে না, তাহলে তাহলে বুঝবা যে তুমি ভালো স্টুডেন্ট না, তুমি ভালো কর্মী। বসকে তো খারাপ লাগে, বস এরকম দেখায়, হ্যাঁ, বলে যে সারা বস হাঁটতেও পারে, তাহলে তুমি ভালো কর্মী হতে পারো। তো বসের প্রত্যেকটা জিনিস ভালো লাগতে লাগে, মার প্রত্যেকটা পৃথিবীর মধ্যে বিশ্রী মুখারাত মা আছে না, ওর বাচ্চা সুন্দর হয়ে দিকে যায় না, মা করে যায়, কারণ মা হলে মা হিসেবে সম্মান করে চেহারা দেখে। বস যখন তোমার দাঁড় করানো হয়েছে, আল্লাহ ভাই যোগ্যতা দিচ্ছে তোমার বস হওয়ার, তোমার যোগ্যতা নাই বলে কথা শোনা, নাহলে তো পৃথিবীতে মেতন মসজিদ দৌড় দাওয়াইলে থাকতো না, সবাই বুঝতে পারে আল্লাহ যাকে যে জায়গাটা দিচ্ছে বলতে হবে শুকরিয়া আদায় করতে হবে, আমার অবস্থান এইটা, তবে আমি চেষ্টা করবো আমার এই অবস্থান থেকে আমি পরিযুক্ত হইতে পারি, হইতে পারবো কেন, হুদাহুদি যদি করি ব্ল্যাক লিস্টে যদি নাম পড়ে যায় তাহলে বড় হবে। আমার লাইফে আজ পর্যন্ত আমি কোনো বস পেতে জানা করি, অনেক নির্যাতিত হয়েছে, বসে বসে খাচ্ছি, বস কে কিছু করছে, আলহামদুলিল্লাহ আজকে আমার এই জায়গাটাই। আমি তোমাদেরকে বলবো যে এখন সুযোগ খুবই কম, বড় হওয়ার সুযোগ খুবই কম, অনুরোধ করবো যতদিন থাকবা চাকরি যেন করে খেতে পারো,
হোক এখানে, না হলে অন্য কাজে। আমার চাকরি এসে চলে এলে বাংলাদেশ সরকারের ক্ষমতা নেই চাকরি দেয়, কোনো প্রতিষ্ঠান নাই চাকরি দেয়, কোনো প্রতিষ্ঠান নতুন প্রতিষ্ঠান তৈরি হচ্ছে না, তাহলে আমি চাকরি পাবো তো? ঠেলা গাড়ি চালাবো, কয়টা ঠেলা গাড়ি এখন যে তৈরি হয়েছে, যে অটো, অটো মানুষ এসে অটো হয়েছে, অটো চালাতে পারবো না। সবজির দোকানের অভাব নাই, রাস্তা থেকে শুরু করে ফুটপাত পর্যন্ত সব দখল ইয়েতে, তাহলে আমি কি করবো? তাহলে আমি যদি এতক্ষণ একটা জায়গায় চাকরি করি, বেতন কম পাই বেশি পাই, আমি প্রতি মাসে বেতন পাই, তাহলে আমি অনেকের চেয়ে হাজার গুণে ভালো আছি, সন্তুষ্ট থাকতে হবে। যদি কেউ শৃঙ্খলতা করে, আমরা যদি টের পাই, আমাদের এখানে খুবই অত্যন্ত স্ট্রিক্ট ভাবে এটা দেখানো হয়, তাহলে কর্তব্য চাকরি থাকবে না নিশ্চিত। এদের কোনো এদের দিন পুরো বিল্ডিং খালি হতে হয়, পুরো বিল্ডিং পুরো খালি করতে এক সেকেন্ড, একটা ফ্যাক্টরি বন্ধ করতে আমাদের মালিকের এক সেকেন্ড সময় লাগে না, যদি শৃঙ্খলা থাকে। দ্বিতীয় কাজ করি, যতগুলো বের করবো সবার নামে আমরা থানায় কেটে দিই, দৌড়াবেন থানা আমার কাম, এটা হলো আমাদের একটা ব্যাড প্র্যাকটিস বলতে পারো। তাই এখন পর্যন্ত ভালো মানুষই থাকতাম, ওই লেভেলে পড়বো, ঠিক আছে? আর এত কিছু জানার পরে যখন মনে হবে যে আমি এই ফ্যাক্টরিতে চাকরি করা আমার জন্য সম্ভব না, আল্লাহর ওয়াস্তে আজকের পর থেকে আসবা। যাদের ভাল লাগবে না, তোমাদের সকল সুযোগ সুবিধা মালিক দেখবে, তোমার বেতন যেভাবে বাড়ার দরকার সেভাবে বাড়বে। যদি ধরো হামিম যেহেতু বড়, হামিম যদি বেতন বাড়ায় ইয়াতে প্রজ্ঞাপনে 30%, আমিও 30%, যদি ওরা অ্যাটেন্ডেন্স বোনাস বাড়ায় আমিও অ্যাটেন্ডেন্স বোনাস বাড়াবো। যদি এটা অ্যানাউন্সমেন্ট হয়, মানে গভর্নমেন্ট অ্যানাউন্সমেন্ট যা হবে, আমরা প্রত্যেকটাই দেবো, 1 টাকাও কমাবো না। তাহলে আমার যুদ্ধ করার দরকার আছে? যুদ্ধ করবো তো দেশ জায়গা অ্যানাউন্স করে, আরে তোমাদের তো এতদিনে কমপক্ষে জ্ঞান হয়ে গেছে যে যাই করো না করো, যতক্ষণ পর্যন্ত গভর্নমেন্ট থেকে কথা আসবে না ততক্ষণ তো কেউই পরিবর্তন করবে না। তাহলে আমার যুদ্ধ করে লাভ, আমার চাকরিটা হারায় লাভ। যেদিন বলবে সেদিন হয়ে যাবে, তো সেদিন আমরা দেব। আমাদের এখানে তোমাদের সার্ভিস বেনিফিট আমাদের আছে, যদিও সার্ভিস বেনিফিট 5 বছর না হলে পাবে না কেউ, 5 বছর থাকলে সার্ভিস বেনিফিট পাবা, 10 বছরের সার্ভিস বেনিফিট পাবা। ইয়াতে তোমার আছে না আনলিমিটেড টাকা, আমরা প্রতি বছরের টাকা প্রতি বছরে দিয়ে দিই, এবছরের টাকা পরের বছরে আমরা দিয়ে দেয় 1,000% দিয়ে, কিন্তু আমরা লিখে দিই না। ঈদের বোনাস 6 মাস হলে 50%, আর 6 মাসের বছর যদি হয় 6 মাস থেকে 1 বছরের নিচে বেসিকের 50%, আর 1 বছর থেকে উপরে বেসিকের 100%, 2 ঈদের সমান, এটা আমরা দিই। এটা হলো আমাদের প্র্যাকটিস। এই প্র্যাকটিস যার যার ভালো লাগবে তারা চাকরি করবা, যার যার ভালো লাগবে না আমি রিকোয়েস্ট করব, আমি তোমাদের অনেক সিনিয়র, আমার বয়স 52, আমি বলবো আজকের পর থেকে ফ্যাক্টরিতে না আসো। আর যদি তোমরা করো ভাই, তাহলে আমিও থাকবো না একসময়, কারণ আমার বয়স 52 হয়েছে, আমি এত চাকরি করতে পারবো কয়েক বছর। আমি যে এখানেও চাকরি করতাম, আমার 5 বছর পর লাগবে থাকবে, পুরো বছর কি করবে? আর একটা ব্যাপার হলো, তোমাদেরকে একটা জিনিস শেষ পরিসংখ্যান দিয়েছি, তোমরা গার্মেন্টস ফ্যাক্টরিতে দেখছো 40, 50, 60 বছরের কোনো ওয়ার্কার হ্যাঁ আছে? তাহলে কত বছর কত ওয়ার্কার দেখো, 18 বছর থেকে 20, 25, 30 বছর পর্যন্ত, এরপরে আছে? তাহলে 18 বছর থেকে 30 বছর কয় বছর হয়? 12 বছর। সেটা এখানে আমরা আমি 2005 সাল থেকে গার্মেন্টস সেক্টরে আছি, আমি বহুত পরিসংখ্যান করে শেষ পর্যন্ত পরিসংখ্যানে যারা দেখা গেছে, আমার একটা গানও আছে, তোমরা যদি শোনো তোমরা মানে দেখতে পারবা, গান আছে, আমি কালকে অডিও করছি আমি। এটা হলো যে একটা ওয়ার্কার, যদি ওয়ার্কার ওয়ার্কার বলতে যে হেলপারি করে মেশিন চালায়, একটা না সর্বোচ্চ 10 থেকে 12 বছর চাকরি করা যায়, এরপরে সে আর চাকরি করতে পারবে না, তাকে বাদ দেওয়ার দরকার নেই, সে অটো বাড়ি চলে যাবে।
এই কারণে দেখো গার্মেন্টস সেক্টর 40 বছরের উপর করার কথা। তাহলে আমি যদি সর্বোচ্চ 12 বছর চাকরি করতে পারি, তাহলে আমি যদি 12 বছর পর বাড়িতে যেতে হয়, তাহলে আমার কত বছর চাকরি? এভারেজ কারো 5 বছর, কারো 7 বছর, তাহলে আর করবো কত বছর? কারো 5 বছর, কারো 3 বছর, কারো 2 বছর। এর মতো চাকরি হবে না, চাকরি থাকবে না, আমি করতে পারবো না। তাহলে আল্লাহর অশেষ রহমতে আসার সময় ভাবির কাছে 200 টাকা অথবা সাহাবের কাছে আনজিলার সুবিধা কাছে ঢাকায় এসেছে, রাইট? যাওয়ার সময় আরেকজনের পকেট মারিয়ে বাড়ি যাওয়া। এখন একজন হাত তোলো, কার 5 লাখ টাকা জমা আছে? কার কার হাত তোলো। যদি তার না হয় তাহলে তুমি কেন কাঁদছিস? তাহলে আজকেও খালি হাত, তুমি বাড়িতে ছিলে খালি হাত, আফটার 5 ইয়ার্স বা 4 ইয়ার্স বা 3 ইয়ার্স পরে বাড়ি যাবে তখন আবার খালি হাত। তাহলে কি করবা? শেষ বয়সে রিস্কা চালাবা? রিস্কা তো চালাতে পারবে না, রিস্কা কিনতে লাগবে শেষ পর 3 লাখ। তাহলে চুরিও করতে পারবে না, এখন সবাই বেরিং বানাইছে। পকেট মারতে পারবে না, সবাই ক্রেডিট কার্ড দিয়ে চালায়। কিছু তো একটা পদ্ধতি থাকা লাগে। মোবাইল চুরি করতে পারবে না, কারণ মোবাইল আইএমই নাম্বার আছে, চুরি করে ফেলে। চুরি রাখতে হবে। এটা মোবাইল চুরি করে যে বেচবা সেটাও সম্ভব না, কারণ আইএমই নাম্বার দিয়ে পুলিশ যার কাছে মোবাইল আছে ফাঁস করে দেবে, দণ্ড করতে। প্রত্যেকটা ইলেকট্রনিক্স জিনিসের সাথে আইএমই নাম্বার দেওয়া আছে, সেখানে নিয়ে যাও। যে সিমেই ভরা, অনেকে মনে করে সিম খেলে টাকা ভরে যাবে। এই মোবাইলে যত সিমেই ভরো না কেন তোমাকে আইডেন্টিফাই করবে, কারণ চুরি করতে পারতেছে। দেখা চুরি করতে সব মোবাইলের মধ্যে বিকাশ, গরিব মানুষের বিকাশ, ধনী মানুষের ক্রেডিট কার্ড। তো তোমাকে ঘড়িয়ে আবার কই দিবে যে 6925 দিয়েছে টাকা তো দিই, তাহলে কি হাত ধরে দেবে না। আমাকে আজকে সার্চ করো, আমার সারা করলে 1 টাকা, আমার ধরে নিয়ে লাভ। মোবাইল নিয়ে কাছে বলে আমি নিয়ে লাভ নেই, আমি নিয়ে থাকি কি করে আমার ধরে মানুষ না নিয়ে গেলে ধরবো না, আমি মোবাইল নিয়ে গেলে তার মানে তুমি চুরিও করতে পারতেছো না, পকেট মানি করতে পারতেছো না, কিচ্ছু করতে পারতেছো না, করবা না। একটা রাত করতে করে গলায় ফাঁসছে। এখনো সময় আছে, নিজের অবস্থান বুঝে যে টাকাটা ইনকাম করো 50% জমা রাখো, 50% খাও। বলতে পারবো 50% সংসার চলে না, বলবা না? জি স্যার, একে বলে বলো সংসার চলে না। 50% সংসার চলে? 50% সংসার অবশ্যই চলবে না। 100% সংসার চলে না, না চলে যে এতটা একজনের সব 5 লাখ টাকা হয়ে কোনোদিনই চলবে না। কারণ তুমি বাড়িতে যখন ছিলা, তোমার বয়স যখন 17-18 বছর বাড়িতে ছিলা, সবাই চোখ বন্ধ করে হিসাব করবা বছরে কয়বার গরুর মাংস খেয়েছো? মাসে না, বছরে। আমি নিজন আমার প্রাইমারি মাস্টার, আমার বাবা ছিল প্রাইমারি স্কুলের মাস্টার। যেদিন গরুর মাংস আনতো সেদিন মনে হতো যে বাড়িতে বিয়ে লাগছে, আচ্ছা গরুর মাংস দিয়ে ভাত খাবো। আর মুরগি জবাই করলে তো কোনো কথাই নাই। তার মানে 6 মাসে একটা মুরগি জবাই হইত, সেটা আমরা আনন্দ দিয়ে খাইতাম। আমার মনে আছে আমার মা রসুন দিত, হ্যাঁ, বলতো মা আজকে রসুন একটু বেশি করে দিয়েছে, সবাই একটু রসুন খাবো। তাহলে তোমার হিসাবটা করো তো দেখি, আজকের দিনে তুমি গরুর মাংস মাসে কয়বার খাও? তাহলে কেন টাকা থাকবে? তুমি কি গরুর মাংস খাওয়া ধরে ঢাকায় আসছো? না। তুমি কি ফ্রিজ কেনা ধরে ঢাকায় আসছো? তুমি কি বড় খাস কেনা ধরে ঢাকায় আসছো? ঢাকায় আসছো স্বাবলম্বী হওয়া যায়। এখন পর্যন্ত তুমি গরিবের গরিব, তারপরে গরিব। কারণ ফ্রিজ কিনছো কত দিয়া? 47,000 টাকা। ফ্রিজের দাম ছিল 30,000 টাকা, কিস্তিতে কিনতে যা গেছো 47,000 টাকা দিয়ে। তোমার টাকা খেতে ফ্রিজ জ্বালা। পরে কিন্তু টিভি হলো 7,000 টাকা দাম, 32 ইঞ্চি টিভির দাম তোমার কাছে নাই 25,000 টাকা। সব টাকা দিয়ে আসলে টিভি এলালে। খাট যেটা কিনে নিয়ে আসো, কয়েকজন নকশাওয়ালা খাট কিনতে যাবো পয়সা দিয়ে, দাম হলো 7,000 টাকা, তোমার কাছে নাই 12,000 টাকা। খাইলে হলো খাটালা। তারপরে নিচে হলো কি বলে ড্রেসিং টেবিল,
তার মানে এখানে হিসাব করে সবাই হিসাব করে বাসায় যতগুলো টাকা জিনিস কিনছো তার যে টাকাটা জমানোর কথা ছিল সেই টাকাটা তুমি সব ঘরে কিনছো। যেদিন যাবার সব বিক্রি করলেও 50,000 টাকা হবে না। তাহলে এই ফুটানি টাকার জন্য কি আমি ঢাকা শহরে আসছি? এখনো আমার মা স্যাপটা লাগিয়েছে হাড়ির মধ্যে, সেই স্যাপটা লাগাতে কল দিয়ে কল বলতে কি লম্ব বাড়িয়েছে কেন? কল দিয়া ইয়ে করে দিয়ে এইরকম করে বাঁকা তার মধ্যে রান্না করে। আমার ঘরের মধ্যে ইলেকট্রিক চুলা, গ্যাসের চুলা, ধোঁয়া লাগে। আরে ধোঁয়া লাগে তোর মা চলতো জীবনে গ্যাসের চুলা দেখে নাই। এর একটা গ্যাসের চুলা ছাড়া রান্না করা যায়। একটা গ্যাসের চুলার দাম আমি কিনতে গেছি 1650 টাকা। আমার তো যোগ্যতা নাই। তোমরা বিলিভ অর নট, আমার বাসায় আমি এই যে বিশ্বাস করি যে কামাল যে আমি মাটির চুলা কিনে বানাইছি আমি, আর আমি এটা পছন্দ করি না। আমার বউ রান্না করে এখনো ইয়ে দিয়া খড়ি দিয়া, কারণ আমি বুঝি যে সামনে কি দিন আসতেছে আমার। কিন্তু আমরা করি কি, আমরা গ্যাসের চুলা, ইলেকট্রিক চুলা, যত চুলা আছে বাসায় এখনো যা 3 জন নিয়ে যাবা, বাসায় তোমাদের গ্রামে নিয়ে যাবা 10 জন বন্ধুকে খাওয়াইতে পারবে না, প্লেট নাই 10টা। একটা ইয়ে দেবে, তোমার বন্ধুকে পানি দেবে, পাশের বাড়িতে দৌড় দিয়ে 3টে গ্লাস নিয়ে আসে। তোমার বাসায় কেন 1 ডজন গ্লাস? কি কারণ? তুমি মাকে দিতে পারবা না নিজে বুঝতে পারবা? নিজের বউ বাচ্চা কি করবা? তাহলে এখন তুমি যদি সাপোজ 5 বছর চাকরি করতে পারো, 5 বছর যদি এখন পুরো টোটাল টাকাটাই জমা, তাও তো 5 লাখ টাকা, তাহলে বাড়ি নিয়ে যাবে ভিক্ষাও তো দিলে না। ভিক্ষে দিলে পায় এরকম কথা, এরকম তাহলে না পাওয়া ঢাকা সরকার ভিক্ষে করতে তার ঠ্যাং মানিয়ে দিতে। কারণ ওগুলো দল আছে, মানে কমিটি আছে, ভিক্ষুকের কমিটি আছে, তুমি যা ভিক্ষে করতে পারো না বিড়ে মানে তার না আমাদের সকল রাস্তা বন্ধ। আমাদের আমার মনে আছে আমি ঈদের সময় আমি বারবার বলতেছি, নিজের দিয়ে বলতেছি, আমি ঈদের সময় জামা কাপড় কিনতে পারতাম না। আমার একবার মনে আছে কমপক্ষে একটা স্যান্ডো গেঞ্জি ছিল না ঈদের সময়, কোনো জামা নাই, স্যান্ডো গেঞ্জি আব্বা কিনে দিচ্ছে। এই স্যান্ডো গেঞ্জি গান দিয়ে সারা জায়গায় হাঁটে বেড়াই, নতুন মানে নতুন গেঞ্জি যে একেবারে মানে খাবো গায়ে গেঞ্জি দেখা যাবে না, তাহলে আমি বলতে তোমার অবস্থা কি ছিল সব ছোটবেলায়? এটা আমার বাবা প্রাইমারি স্কুলে হেডমাস্টার ছিল, তাহলে তোমার ছোটবেলা কেমনে কাটছে? তাহলে তুমি যদি এখন 3টা শার্ট, 2টা টি-শার্ট, 2টা প্যান্ট, 4টা জিন্সের প্যান্ট, ওদের পাখি ড্রেস, কানের মধ্যে ড্রেস আপ, ভাই এগুলো তোমাকে ইয়ে করতেছে না। তুমি সেই দিন ফুটানি দেখাবে যে গ্রামে যাবা, গ্রামে যা বলবা যে আমি ঢাকা শহরে গেছিলাম, এখন আমার একটা ছোট্ট খামার আছে, আমি 2 বিঘা জমি কিনছি, আগে আমার বাপের ঘর ছিল না, আমি একটা টিনের ঘর দিছি। ফুটানি তো গ্রামে দেখাবা, এখানে হাফ প্যান্ট পরিবারে ফুটানি দেখে লাভ নেই। আজকে আমাদের অবস্থা এই কারণে, এই জন্য আমাদের 25,000 কেন 60,000 টাকা দিলে তোমার পোষাবে না, কখনোই পোষাবে না। আমি কমপক্ষে নিজেকে খারাপ ভাবে উপলব্ধি করবা না, অপমান করতেছে না। আমি অনেকবারে তোমার ডাইনিং এ আসি খাবার সময়, ভেরি ফ্রাঙ্কলি বলি আমি এত ভালো খাবার কিনি না। তুমি যে খাওয়ার জন্য আসো, একবার ভাবছো যখন তুমি দুপুরে খাবার খাও যে তোমার মা কি খেতেছে? তুমি একবার ভাবছো রাত্রে যখন পোলাও খাও তোমার মা গত 1 সপ্তাহের পোলাও খেয়েছে কিনা? তুমি একবার ভাবছো যে আমি কোনো কিছু নাই বলে ডাক্তারের কাছে এত 1 গাদা টেস্ট করে দিয়ে আসতেছি, আর মা কোমরের ব্যথা আছে 36 বছর, একবার একটা প্যারাসিটামল কেনার টাকা নাই? তুমি কি বাচ্চা? তুমি কি ছেলে? তুমি কি মেয়ে? গলায় ফাঁস দিয়ে মরা উচিত।
এখন তো আলু ভর্তা দিয়ে খাইতে গেলেও বলছে ঠাকুর যে মা আমার আলু ভর্তা খেতে পারে না, 80 টাকা কেজি। মা তো আলু ভর্তাও খায় না। এখন মা করে কি, পাশের বাড়ির ইয়ে দিয়ে কচু শাক তোলে, ইয়ে খায়, পেলকা খায়, যাও প্রত্যেকের বাড়িতে যা দেখো মা রাত্রে কি খায় শুয়েছে। একবারও ইয়া আছে যে এই মা বলে আমি মানুষ হয়েছে, এই বাবা আমাকে না খায় মানুষ করছে, আর আমি এখানে গরুর মাংস খাই, বড় মাছ কিনি, আরে বাবা তোর কোনোদিন পোষাবে না। কেন 25,000 টাকা বক্তৃতা না পৌঁছে 60-70 1 লাখ টাকা দিলে তো পোষাবে না। কারণ তুমি তোমার বাসা এখন একজনও বলতে পারবে না কেউ সাফারা করে থাকবে, একজন না, নট এ সিঙ্গেল না, সবাই বিল্ডিং এ থাকে। বিল্ডিং এ থাকো না তো কার বাড়ির বিল্ডিং আছে? পদাসি 2-4 জনের বিল্ডিং বানাইছে, বড় ভাই ছিল পদাসি কিসে থাকো? থ্যাংক ইউ, আমি সেলুট জানাই। তোমরা বিশ্বাস করবে না আমার বাসা কোথায় জানো? নিজের উদাহরণ দেওয়ার জন্য বলি, কারণ তোমরা নিজে অপমান বোধ করো। আমার বাসা ইউনিভার্সিটি ছিল না? আমি যদি পুরো ডিরেক্টর হই, আমার সঙ্গে ইউনিকে হওয়ার কথা। আমি যে বাসায় থাকি, আমি বাদে বাকি সকল ফ্লোরের মধ্যে অপারে আমি বাসা চেঞ্জ করি। আমার বাসা বলে এখনো 7,000, আমি 7,000 টাকা বাসা ভাড়া। আর তোমাদের কি করতেছ? তোমরা 3 তলায় চলতেছ, অ্যাটাচ বাথরুম লাগবে, অ্যাটাচ কিচেন লাগবে। আর তোমার এখনো বদনা নিয়ে বাড়ি গেলে বদনা নিয়ে 3 কিলোমিটার যাওয়া লাগবে। এখনো বদনা নিয়ে 3 কিলোমিটার যাওয়া লাগে, তারপর দেখা লাগে মানুষ দেখে না, মানুষ দেখে না। তাহলে আমার এখানে অ্যাটাচ বাথরুম লাগবে, আমার এখানে অ্যাটাচ চুলা লাগবে। কোথায় কার বাড়িতে আছে অ্যাটাচ চুলা? ঘরের বাইরে সাপড়া আগুনা দিয়ে দিছে, ওখানে রান্না করতেছে, বেড়া দিয়ে এটাতে শিয়াল লেগে উঠতে পারে। তাহলে আমার এখানে অ্যাটাচ লাগবে কেন? টাইলস লাগবে কেন? এটা আমার জন্য তৈরি হয় না, ইভেন তো আমার জন্য তৈরি হয় না, এই জন্য আমি থাকি না। আমার বাসায় যদি ঢোকো তোমার বিরক্ত লাগবে যে এটা স্যার আসলে এই বাসায় থাকে। আজকে একজনকে বলতেছিলাম, মানে কি একটা বডির ফার্মেসি, বা আমার মধ্যে থালা বাড়ি ছাড়া কিছুই নাই, আমি আমার আলো নাই। আমার বাসায় একটা সোফা ছিল, আমার বাসায় একটা সোফা নাই, এটা 2,500 টাকা 3,000 টাকাও সোফা কিনতে পাওয়া যায়। আমার বাসায় নাই, কেন? আমার দরকার। আমার বাসায় কোনো আত্মীয় স্বজন আমি নেই না, কারণ আত্মীয় স্বজন আমাকে কেউ ঋণ দিলে আমি ঋণ দিচ্ছি। আমার ভাই সচিব একজন ঋণ দিচ্ছে, আমি ঋণ করি না। যে আজকে আমি এত বড় অফিসার হিসেবে সচিব আমাকে ঋণ দেয়। এমন একদিন গেছে আমি তার বাড়ির ঠিকানা দিচ্ছি, আমার ঠিকানা দেয়। আজকে তোমাকে দাওয়াত দেয়, তোমার কাছে টাকা আছে, আজকে বিবাহ বার্ষিকী থেকে বন্ধু দাওয়াত দেয়, কারণ যাওয়ার সময় অন্তত 200 টাকা জিনিস কিনে নিয়ে। তুমি আরেকজন ইয়ে কি বলে ভাগ্নির বিয়ে তোমাকে দাওয়াত দেয়, কারণ একটা মামা আছে 10,000 টাকা দেয়। খালি বলে দাও, অ্যানাউন্স করে দাও চাকরি বাকরি হারায় গেছি, চাকরি থাকা অবস্থায় সবাইকে বলো আমার চাকরি নেই, সবার টাকা বলার চলছে। একজনও যদি আমাকে বলতো স্যার মানুষ ভালো আছে আমাকে টাকা দেয়, তোমার জন্য তোমাকে দেয়, তার খাতে দিছে। নিজেকে চেনো, চিন্তা হবে যে সেই লেখক আছে নিজেকে চেনো। আমি আমাকে চিনি কিনা, আমাকে যদি আমি চিনতে পারি, আমার পৃথিবীতে কারো প্রতি কমতে। আমি রাস্তা দিয়ে যাই, উত্তর দিতে সেদিকে রিক্সা আলিয়ে ধাম পুত্র লাগায়, আমার প্ল্যান পুরাটাই কাটা। রিক্সাওয়ালা মনে করছে আমি আত্মহত্যা করার মতো অবস্থা। আমি তো কি হয়েছে, তো সমস্যা তুমি লাগাইছিলা, স্যার আমি তো লাগাইতে চাই। আচ্ছা লাগানো তো তুমি আফসোস করে দাও, যাও সমস্যা নেই। আর একটা না শুনতে খারাপ লাগবে, আমি ব্যাংকের ঢুকে টাকা দিতে এই পড়িয়ে ও কাম দেখেন, আমি যাচ্ছে এমন
মানে ঘাগরা আছে না ওখানে যদি লাগে পুরাটা এসে আমার হাতে করছে পুরা হাতের মধ্যে ওর সর্দি একদম শেষ পাকা সর্দি দেখতো মাশাআল্লাহ আমি ও তো পাগল মানে লোকটা মনে হচ্ছে আত্মহত্যা করে কারণ আমার মতো একটু তার কি করবো ও মানে আমি কিছুই বললাম তেমন নেকার কিছুই না পানি আছে ও মুখ ধুতে তো পানিটা শেষ করে গান পাশে ছাড়া একটু দাঁড়াচ্ছে দৌড় দিয়ে কোথায় যায় আমার দাঁড়াচ্ছে আলিয়া ও পানিতে ধুয়ে দিল হাতে এবং তুমি হাত দিয়ে আমার হাত নাই তো দেখুন আমি হাত পরিষ্কার ও কি দোষ আছে ওর আমি কি ওকে কাপড় দিতে পারতাম না আমাকে রাগ হওয়ার কথা না ঠিক না তুমি যখন নো কমপ্লেন লাইফ লিড করবা তখন বুঝবে তুমি সত্যিকারের মানুষ আমরা সচরাচর অন্যের দোষ ধরি নিজের দোষটা ধরি না নিজের দিকে তাকাই না যে আমি কি আমার অবস্থান কোথায় আমি কাকে কি করতে পারি কি করতে আমার কি করা উচিত বিছানায় শুয়ে শুধু গান গাইতে গান মোবাইল কানে দিয়ে এইটা না করে শুয়ে শুয়ে ভাবতো আমি কোথায় থেকে আসছি এখন আমার অবস্থান কোথায় আমি কোন জায়গায় যাব এই তিনটা জিনিসের ভাবো কিছু না হোক আল্লাহ রহমতে শেষ জীবন পর্যন্ত ভিক্ষা করি শুধু জিজ্ঞাসা করবার নিজেকে আমি আসলাম আমার সেলাই এখন আমি একটু বই আছে যদি পারো করিনি আমি দেখো গাড়িটা সেলাই এখন বইটা আমি লিখছিলাম যে ওই ভাত খাইতে বসছে ছোট তখন আমি বলতে বললে আমার চোখে পানি আসে বাস্তবতা তো তো পাশের ইয়েতে আরেকজন গরু মুরগির মাংস দিয়ে খাচ্ছে ও দেখে যেমন চোখ টেনে থাকে না তো ওর মা টুনির মা দেখছে দেখে আসে সাথে এক ফুট পাট খালি দিয়ে শকুনের চোখ করছে এরকম করে ও করছে এটা তার গার্মেন্টসে চাকরি করার পর মনে পড়ে যে আমারও একদিন এরকম হয়েছে আজকে আমি কমপক্ষে মুরগি কিনে খেতে পারি আমি যদি বাড়িতে থাকতাম তাহলে আমি কিন্তু মুরগি কিনে খেতে পারতাম না মুরগির মাংস কিনে খেতে পারতাম আজকে কিন্তু আমি আল্লাহর অশেষ রহমতে প্রতিদিন খাইতে না পারি কিন্তু মুরগির মাংস খাইতে পারি সেলাই আমরা হয়ে দেখছি তাহলে এইটা আমাদের এই যোগ্যতা দরকার যে আমি এখন মুরগির মাংস খাইতে পারি যদি আমি মনে করি যে ও বাসাওয়ালা প্রতিদিন মুরগি কম কম করে আমিও প্রতিদিন খাবো ও পোলাও খায় আমিও পোলাও খাবো ও ছেলের বার্থডে করে আমারও বার্থডে করে আমার তুলনা করা যাবে না তার সাথে কারণ ওর হলো একটা অবস্থান আমার হলো আর একটা অবস্থান ও পর তাতে আমার যায় আসে না কারণ তুমি নিজেই বুঝবা কে ভিক্ষা করে খাবে আজকের বক্তৃতার পরে আজকে জানার পরে যে তুমি তোমার নিজের পরিবর্তন না হয় তাহলে তুমি আজ পরিবর্তন হয় তাহলে বুঝবা কে কে ভিক্ষা করে খাবে আর তোমার কি অবস্থান কিন্তু যে আমি আমার এখানে যতগুলো শার্ট আছে কারো 200 টাকা নিচে শার্ট আছে আমার শার্টের দাম 200 আমি এখনো ফুটপাত থেকে শার্ট কিনি কারণ আমি যদি কিনি এটা অপব্যয় করা হয় আর অপব্যয় কাকে বলে তোমার যেটা দরকার নাই সেইটা করা হলো রাইট একজন কোটিপতি ব্যক্তি যেমন আমাদের এমডি যদি কি বলে ইন্ডিয়া চিকিৎসা করতে যায় এটা তো অপব্যয় না অপব্যয় না আমি যদি আমার জায়গাতে ইন্ডিয়া যাই তাহলে অপব্যয় আমার জন্য যদি জ্বর হয়েছে আমি যদি এখন একটা ক্লিনিকে যাই তাহলে আমার জন্য অপব্যয় কিন্তু একজন সাধারণ লোক যদি যায় তার টাকা আছে সে ক্লিনিকে যে ডাক্তারকে দেখাবে তার অপব্যয় না আমার যদি একটা শার্ট হলে চলে তাহলে ফুটপাত থেকে কিনলে যদি 200 টাকা দিয়ে কিনতে চাই আমার তো শার্ট হলো তাহলে ফুটপাত থেকে কিনতে সমস্যা কোথায় আমার আত্মসম্মান বোধ কোথায় আমাকে কে টাকা দেয় আত্মসম্মান বোধ রক্ষা করতে আমাকে বন্ধু বলতেছে দেখতে খুব সুন্দর লাগছে লাভ কি আমার কোন লাভ আছে জফরা বাবার জামা কিনতেছি ইয়ে করে আমার লাভ আছে আমাকে প্রশংসা করে লাভ প্রশংসাতে শেষ পর্যন্ত আমি না খেয়ে এই প্রশংসা আমার দরকার না ফুটপাত থেকে 60 কিলো আমি জুতা ফুটপাত থেকে এখনো কিনি আমার ফুটপাত থেকে সবকিছু কেনা আমি এত বড় একটা লোক গাড়ি দাঁড় করে দিয়ে আমি কিন্তু গাড়ি ডিজেল না
কোম্পানি গাড়ি 1 কোটি টাকা দাম। আমি যে গাড়িটা চালাই, গাড়িটা 1 কোটি টাকা। আমার পেছনে কোম্পানি 70 থেকে 80,000 টাকা শুধু গাড়িতেই খরচ করে। কিন্তু আমি যখন গাড়ি থেকে নামি আসলে লিটন করি, আমার নাম রেয়াক লিটন, কারণ আমার ওই গাড়ি আমার না। আমার যে চাকরিটা চলে যাবে বা চাকরি থেকে বাদ দেবো, আমার গাড়িটা কিন্তু সাথে দিলে না। তাহলে আমি যখন গাড়ি থেকে নামি তখন আমি খেতে দিই। আমি যদি আমার বাসা থেকে জাম করা চাই তখন এই রিস্কে উঠি, আমি হেঁটে দিই। আজকে আমরা ওই ম্যাডামদের বলতেছিলাম যে তোমরা তোমাদের যে একটা বাসা রিস্কে উঠছো না, এত বড় লোক খারাপ দেখায়, আল্লাহর কাছে স্বীকার করে। যেখানে তুমি 10 মিনিটে বাসা থেকে বলে হেঁটে রিস্কে উঠছো না, আজকে বলছি অপব্যয় সেইটা যেরকম নিজে করতে পারো তারপর করো না। রিস্কে ওঠার দরকার নেই, তুমি 10 মিনিট হাঁটলে তো সমস্যা নেই, সচিবালয়ে যাচ্ছ, ছুটি হয়ে যায় কই যাবে, তাহলে 10 মিনিট থেকে আধা ঘন্টা লাগবে, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা লাগবে, তুমি কোথায় যাবে, তারপরে কি করবে? এখন দ্রুত যাইতে হবে, বাসা আত্মীয় আছে, যাও ইচ্ছে সেটা, রাস্তা অসুস্থ, দৌড়ে যাও, তাহলে রিস্কে চলার দরকার। আগেরকার মানুষের গ্রামে, কুড়িগ্রাম কার বাড়ি আছে? রাজীবপুর রৌমারি। কার বাড়ি কই? রৌমারি কার বাড়ি আছে? রাজীবপুর। আমাদের পাশে রাজীবপুর, রৌমারি, গঙ্গামারি জায়গার নাম আছে। মানে 17 থেকে 18 কিলোমিটার আমি মনে আছে হেঁটে বাজারে যেতে হয়, কারণ কোনো রাস্তাঘাট এখন যদিও কি হচ্ছে, তখন মানুষ চলেনি, নাই মিঠাই চলেনি, এখন আসে আবার কেউ আসে। আমার তো নাই, আমার তো টাকা নাই, আমি মাসে ইনকাম করছি টোটালের উপর 15,000 টাকা, বাসা ভাড়া দেবো আমি হলে কি করতাম, আমি তোমার জানো কিনা জানি না, বিশ্বাস করবো না। আমি যেহেতু একটা ভালো ক্লাস থেকে আসছিলাম, আমার বাসা ভাড়া ছিল 1,500 টাকা, আমি 4,500 টাকা দিলাম। স্ট্যাটাস রক্ষা করতে এক রুম ভাড়া দিলাম 7তলা বিল্ডিং এর উপর। 7তলা বিল্ডিং মানে দেখে কেমন হবে, এই হেঁটে হেঁটে 7তলায় উঠলাম। তারপর বিয়ে শাদী করলাম, বিয়ে শাদী করার পরে আমি তার জায়গা নাই করে একদম সাব লেট নিছিলাম, সাবটা তখন আমি গার্মেন্টসে, তখন আমি অফিসার, তখন সাব লেট থাকি এক ওয়াশরুমের অপরিষ্কার ছিল, তার মালিক আমাকে মানে কামড় বসে করায়, তারপর বাসা ছেড়ে 1 সপ্তাহ 10 মিনিট বাই 10 টাকা রান্না এক জায়গায়, ওয়াশরুম এক জায়গায়। আমাকে তো মানে আমি বসে বসে কাঁদছি যে আমার 6 নাই কিনা আজকে আমি এই সরকার, আমাদের নিজের গ্রামে তো আলহামদুলিল্লাহ বাড়ি আছে, ঢাকা শহরে নাই গেলে এইরকম করতে হচ্ছে। তো তুমি কিভাবে ভাবো যে তোমার একটা বাথরুম লাগবে? ওই প্রিভিয়াস নিজের দিকে তাকাও, তাকাইলে আল্লাহ যদি রহম করে শেষ পর্যন্ত বাড়িতে যে যদি 2 লাখ টাকা নিয়ে যেতে পারো, 20টা মুরগি, একটা হাঁস, 2টা হাঁস, একটা ছাগল, একটু ধরো হাঁসগুলোকে খাবার করে এই সংসারটা চলে, আমাকে ছেলের তখন লাখ টাকা দিলাম। এইভাবে টাকা খরচ করে করো, গরুর মাংস, মুরগির মাংস, ভালো ফ্যামিলি, ভালো ঘর, অ্যাটাচ বাথরুম, এগুলোর দিকে তাকাও, তাহলে জীবনে শেষ অবধি ধরি যান, আমার অনুরোধ, যান ধরি, যদি সুন্দর আমার ধরে আছেন, তোমাদের ভালো লেগে থাকে, অপমান বোধ না হয়ে থাকে, তাহলে চিন্তা করবা জীবনের শেষ দিন পর্যন্ত চাকরি করতে পারবা, এক জায়গায় চাকরি করবা। আজকের পর থেকে যদি সম্ভব হয়, যদি 3,000 টাকা আমাদের তোমরা এখন পর্যন্ত বাসা নিতে পারো না, এটা নেওয়া নেই, এমন জায়গায় বাসা নিবা যে বাসাটার ভাড়া সর্বোচ্চ 1,500 থেকে 2,000 টাকা। এবং খেয়াল রাখো তোর মা কোন বাসায়, তোমার বাবা কোথায়, সেই রকম বাসা নিবা। বাবা মাকে দিতে না পারলেও আল্লাহ আর যদি তা না করো, যতই মায়ের এক ধার দুধের দাম শুনে চোখের পানি ছড়াও, মাকে তো কতদিন দেখি না তো মায়ের মাগো, কোনো লাভ নেই, আল্লাহ দিতে পারো না, সেটা আলাদা। তুমি সুখ ভোগ করবা, মা সুখ ভোগ করবে না,
বাবা সুখ ভোগ করবে না। আমার শেষ কথা, আমার আব্বা আলহামদুলিল্লাহ আব্বা মারা গেছে ব্যস্ত নসিব করে। উনি রিটায়ার করে কত লাখ টাকা দিতে পারে, 7 লাখ না 8 লাখ টাকা। আমি তো হজে যাওয়ার টাকা না, 7 লাখ টাকা আছে, তখন 3 লাখ 3.5 লাখ টাকা। তাহলে আপনার টাকা টাকা আমি ধরেন আমার জানা যে আপনার একটা আমার একটা স্বাস্থ্য, ওর মা মরে গেছে, ওর জন্মের পর আমার দেশি মা হলো সৎ মা তাকে ভালো দেয়। ওকে দেখছি আমাদের পরিবারের মতো হইলেও সে মানুষের কাজ করে, তার উদাহরণ দিলাম যে বা আপনার আপন রাস্তা, ওনার আপন ছেলে না, কিন্তু আপনার ভাইয়ের ছেলে, আপনার আপন রাস্তা একই রকম। ও তো যে কষ্ট করে খায়, আপনি ওকে 2 লাখ টাকা দেবেন, ওর স্বাবলম্বী করুন। আর আমার জামাতা খুবই আছে একজন অসুস্থ, আমার যেমন জমি জমা সব নদী কিনে নিয়েছে, ওরা 2 লাখ টাকা দেয়। এইভাবে আমি অনেকগুলো ফাংশন দেখেন। তারপর আপনার গ্রামে অনেকগুলো না কেটে দেওয়ার পরে যদি আপনার টাকা পেতে পারেন,